রমজান চলে এসেছে আর সাথে করে নিয়ে এসেছে একটা কমন চিন্তা, পড়াশোনা আর ইবাদত দুটো একসাথে কিভাবে সামলানো যায়। অনেকেই এটা নিয়ে বেশ চাপে থাকেন। তো চলুন আজ আমরা এর একটা দারুণ সমাধান খোঁজার চেষ্টা করি, এমন একটা গাইডলাইন যা রমজানে পড়াশোনার চাপ সামলাতে একেবারে নতুন একটা দৃষ্টিভঙ্গি দেবে। তো একদম গোড়ার প্রশ্নটা দিয়ে শুরু করা যাক, তাই না? যেটা হয়তো সবার মাথাতেই ঘুরছে যে রমজান মাস আসা মানেই কি পড়াশোনার উপর একটা ফুল স্টপ? প্রশ্নটা কিন্তু খুবই স্বাভাবিক, আর সত্যি বলতে কি আসল চ্যালেঞ্জটা তো এখানেই। আমাদের মধ্যে অনেকেই হয়তো ভাবে, আচ্ছা এই একটা মাস না হয় শুধু ইবাদতেই মন দিলাম, পড়াশোনাটা পরে দেখা যাবে। এই চিন্তাটা খুবই কমন, তাই না? কিন্তু এর ফলে মনের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হয়। একবার ভেবে দেখুন তো, আল্লাহ কি আসলেই চান যে আমরা শুধু ইবাদত করি আর আমাদের অন্য দায়িত্বগুলো যেমন পড়াশোনা সেটাকে পুরোপুরি ভুলে যাই? ব্যাপারটা কি জানেন? আসল সমস্যাটা কিন্তু সময়ের অভাব না, মোটেও না। আসল সমস্যাটা হলো ঠিকঠাক একটা প্ল্যানিংয়ের অভাব। কারণ রমজান তো আসলে বরকতের মাস। এই মাসে সময় কমে না, বরং সময়ে বরকত অনেক বেড়ে যায়। তার মানে সমাধানটা লুকিয়ে আছে একটা স্মার্ট পরিকল্পনার মধ্যে। ওকে, তাহলে চলুন প্ল্যানিংয়ের প্রথম ধাপে যাওয়া যাক, আর সেটা হলো আমাদের নিজেদের এনার্জি ম্যাপ বোঝা। মানে দিনের কোন সময়টায় আমাদের এনার্জি লেভেল কেমন থাকে সেটা জানা। রোজার সময় কিন্তু শরীরের স্বাভাবিক এনার্জি সাইকেলের বিরুদ্ধে গেলে চলবে না, বরং সেটার সাথে তাল মিলিয়ে চলাই হচ্ছে আসল বুদ্ধির কাজ। চলুন তাহলে এই এনার্জি ম্যাপটা একবার দেখে নেওয়া যাক। একটু খেয়াল করলেই দেখা যাবে আমাদের এনার্জি একদম তুঙ্গে থাকে দুটো সময়। ১. ফজরের নামাজের ঠিক পরে, আর ২. ইফতারের মোটামুটি ১ ঘণ্টা পর। আর উল্টো দিকে এনার্জি সবচেয়ে কম থাকে কখন? আসরের ঠিক আগে আর ইফতারের আগ মুহূর্তে। এই সময়টায় শরীর একদম ঝিমিয়ে আসে। তাহলে মূল কৌশলটা কি দাঁড়ালো? খুবই সিম্পল, তাই না? দিনের সবচেয়ে কঠিন, সবচেয়ে মনোযোগের কাজগুলো করতে হবে ঠিক তখনই যখন আমাদের এনার্জি লেভেল সর্বোচ্চ। ব্যাস, এটাই হলো আমাদের পুরো প্ল্যানের ভিত্তি। আচ্ছা, এই এনার্জি ম্যাপের উপর ভিত্তি করে এবার একটা কমপ্লিট স্টাডি রুটিন দেখে নেওয়া যাক। একটা স্টেপ বাই স্টেপ প্ল্যান, যেটা ফলো করলে আশা করা যায় একদম চাপ ছাড়াই পড়াশোনা চালিয়ে যাওয়া সম্ভব হবে। এক নজরে যদি পুরো দিনের কাঠামোটা দেখি, তাহলে ব্যাপারটা এরকম। ফজরের সময়টা হচ্ছে ডিপ ফোকাসের জন্য, সকালটা বিশ্রাম আর রিচার্জের, দুপুর গড়িয়ে বিকেলটা রিভিশনের, সন্ধ্যায় হালকা কিছু টাস্ক, আর রাতটা মুখস্থ করার জন্য। খেয়াল করে দেখুন বিভিন্ন ধরনের পড়াশোনাকে কিভাবে পুরো দিন জুড়ে ভাগ করে দেওয়া হয়েছে। তো প্রথমেই আসা যাক দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টাডি ব্লকে। এটাকে আমরা বলতে পারি গোল্ডেন আওয়ার্স, মানে সোনালি সময়, ভোর ৫টা থেকে সকাল ৭টা। চলুন দেখি এই সময়টা কেন এতখানি পাওয়ারফুল। ফজরের পর এই সময়টায় সবচেয়ে কঠিন সাবজেক্টগুলো নিয়ে বসা উচিত, যেমন ধরুন অঙ্ক, সায়েন্স বা গ্রামার। টার্গেট থাকবে একটাই, ২ ঘন্টা একদম ডিপ আনইন্টারাপ্টেড ফোকাস। কারণটা কি? কারণ তখন চারপাশ নিস্তব্ধ, মন একদম ফ্রেশ, আর ফেসবুক ইনস্টাগ্রামের মতো মনোযোগ নষ্ট করার মতো জিনিসগুলো তখন অ্যাক্টিভ থাকে না। আচ্ছা, গোল্ডেন আওয়ার তো গেল, এবার দিনের পরের ভাগে আসা যাক। এই সময়টা হলো রেস্ট আর হালকা কাজের জন্য। একটা কথা মাথায় রাখতে হবে, শুধু পড়লেই হবে না, ব্রেনকে ঠিকঠাক বিশ্রাম দেওয়াটাও কিন্তু এই প্ল্যানের একটা ভাইটাল পার্ট। সকাল ৭টা থেকে ১০টা এই সময়টায় অন্তত ২-৩ ঘন্টা একটা ঘুম দেওয়া খুব দরকার, কারণ ঘুম ছাড়া ব্রেন তো ঠিকমতো কাজই করতে পারবে না। এরপর জোহরের পর ধরুন দুপুর ১:৩০ থেকে ৩টে, তখন রিভিশন বা নোটস বানানোর মতো মিডিয়াম লেভেলের কাজগুলো করা যেতে পারে। আর আসরের ঠিক আগে যখন এনার্জি একদম তলানিতে, তখন হালকা পাতলা রিভিশন বা কোনো ভিডিও লেকচার দেখে নেওয়া যেতে পারে। এবার আসা যাক সন্ধ্যার প্ল্যানে, মানে ইফতারের পরের সময়টায়। ইফতার করার পর কিন্তু হুট করে পড়তে বসে গেলে চলবে না। পড়াশোনায় ফেরার প্রসেসটা হতে হবে একটু ধীরে সুস্থে আর গোছানো। স্টেপগুলো কি কি? ১ নম্বর, ইফতারের পর অন্তত ২০-৩০ মিনিট একটু রেস্ট নিতে হবে, সাথে সাথেই বই নিয়ে বসা যাবে না। ২ নম্বর, মাগরিবের নামাজের পর হালকা কিছু রিভিশন করে নেওয়া যেতে পারে। ৩ নম্বর, তারাবির পর রাত ১০টা থেকে ১১টার মধ্যে মুখস্থ করার মতো বিষয় বা কিছু এমসিকিউ সলভ করার মতো হালকা কাজ করা যেতে পারে। আর তারপর সোজা ঘুম। দেখুন, শুধু একটা ভালো রুটিন বানালেই তো হবে না, তাই না? কিছু কমন ভুল আছে যেগুলো এড়িয়ে চলাটাও সমান জরুরি। চলুন এমন ৩টা অভ্যাসের কথা জেনে নিই যেগুলো আমাদের পুরো প্ল্যানটাকে ভেস্তে দিতে পারে। এই ৩টা বড় ভুল কি কি? প্রথমটা হলো সারাদিন ধরে ঘুমানো। এটা শরীরের বায়োলজিক্যাল ক্লকটাকেই নষ্ট করে দেয়। ২. ইফতারের পর ঘণ্টার পর ঘণ্টা মোবাইলে স্ক্রল করে সময় নষ্ট করা। এটা রাতের প্রোডাক্টিভ সময়টা পুরোপুরি খেয়ে নেয়। আর ৩ নম্বর, কোনো কারণ ছাড়াই রাত ৩টা পর্যন্ত জেগে থাকা। এই অভ্যাসগুলো কিন্তু পুরো দিনের এনার্জি আর প্ল্যানিং দুটোকেই ধ্বংস করে দেয়।
এতক্ষণ তো আমরা সময় ব্যবস্থাপনা রুটিন এসব নিয়ে কথা বললাম। এবার চলুন আলোচনাটাকে আরও একটু গভীরে নিয়ে যাই। কিভাবে পড়াশোনাটাকেও একটা এবাদতে পরিণত করা যায় সেই ধারণাটা একটু বোঝার চেষ্টা করি। ইসলামে নিয়ত বা ইন্টেনশনের ধারণাটা কিন্তু ভীষণ পাওয়ারফুল। এর মানে হল আমরা যে কোনো কাজ করি না কেন সেটার আধ্যাত্মিক পুরস্কার বা সওয়াব নির্ভর করে ওই কাজের পেছনের উদ্দেশ্যটার উপর। এখন কোনো একজন শিক্ষার্থী যদি এই নিয়ত করে যে আমি পড়াশোনা করছি আল্লাহর সন্তুষ্টির জন্য, তাহলে তার এই কঠিন পরিশ্রমটাও কিন্তু একটা এবাদতে পরিণত হয়। এই যে মাইন্ডসেটের পরিবর্তন, এটাই কিন্তু সব পার্থক্য গড়ে দেয়। ব্যাপারটা বোঝার জন্য দুজন শিক্ষার্থীর কথা ভাবা যাক। একজন ভাবল, আরে রমজান মাস, পড়াশোনা হবে না, আর আরেকজন সঠিক নিয়ত আর চেষ্টা দিয়ে পড়াশোনা চালিয়ে গেল। রেজাল্টের দিন কিন্তু এই দুজনের মধ্যে পার্থক্যটা একদম পরিষ্কার হয়ে যাবে, তাই না? সুতরাং মূল কথাটা হল, রমজান মাস আমাদের দুর্বল করার জন্য আসে না, বরং এটা আমাদের আরও শক্তিশালী করে তোলে। শর্ত একটাই, সময়টাকে ঠিকভাবে ব্যবহার করতে জানতে হবে। একদম শেষে চলুন এই শক্তিশালী প্রশ্নটা নিয়ে একটু ভাবি। রমজানের শয়তান তো শেকলে বাধা থাকে, কিন্তু আমাদের ভেতরের অলসতা সেটা কিন্তু থাকে না। তাহলে শেষ পর্যন্ত জিতবে কে? সিদ্ধান্তটা কিন্তু আমাদেরই নিতে হবে। চলুন নিজের নিয়তকে ঠিক করে একটা রুটিন বানিয়ে আজ থেকে সাফল্যের দিকে যাত্রা শুরু করা যাক। পুরো রমজান স্টাডি রুটিন পিডিএফ আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, ডাউনলোড করে আজই শুরু করো। এরকম বাস্তব স্টাডি টিপস পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর কমেন্টে লিখো আমি শুরু করেছি। এই ভিডিওটা শেয়ার করো তোমার সেই বন্ধুকে যে রোজার অজুহাতে পড়া বন্ধ করে দেয়।